হ্যাঁ, নগদ প্রদান জাবেদা বলছে গ নাম্বারে। ওকে, তো চলো আমরা নগদ প্রদান জাবেদা ছক করি। তো প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম লিখতে হবে মডার্ন স্টোরের নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা। প্রথমে আমরা তারিখ লিখব, তারপরে চেক নং, ডেবিট হিসাব খাত। তোমরা আমার সাথে সাথে কিন্তু ছকটকগুলো করে ফেলতে পারো যারা বসে আছো। আর এটা তো জানোই যে খাতা কিন্তু জমা দেওয়া লাগে, সুতরাং মানে ছবি তুলে দিতে হয় ক্লাস শেষে। সুতরাং বসে না থেকে আমার সাথে সাথে কাজটা করে ফেলো। সো তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। হ্যাঁ, বলে রাখলাম। দেখো তাহলে এখানে প্রথমে হচ্ছে কি তারিখ, প্রথমে কি তারিখ, তারপর হচ্ছে কি লিখব চেক নম্বর লিখব, চেক নং। তারপরে এটা হচ্ছে ডেবিট হিসাব খাত, মানে আমার টাকা চলে যাবে। তো আমার টাকা চলে গেলে আমার নগদান হিসাব ক্রেডিট হবে। তো নগদান হিসাব যদি ক্রেডিট হয়, অন্য পক্ষ যেই থাক না কেন সে ডেবিট হবে। আর এটা হচ্ছে সূত্র। এখন দেখো এবার ছকগুলো দেখো। ছকগুলো হচ্ছে টাকা আসে কোথায় থেকে, হ্যাঁ, টাকা যায় কোথায় থেকে, এটা জানতে হবে। তো নগদ প্রদান জাবেদায় আমি নিশ্চয়ই আমার যে পাওনাদার আছে, যে আমার কাছে টাকা পাবে, তার টাকা আমি দিয়ে দেব। তো আগেরবার যেমন দেনাদার ছিল, এখন হচ্ছে পাওনাদার। আগেরবার যেমন বিক্রয় ছিল, এখন হচ্ছে ক্রয়। তো আমি প্রথমে ক্রয় লিখলাম, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় একটা ব্যয়। তারপরে আমি টাকা পরিশোধ করব কার, আমার যে পাওনাদার আছে তার টাকা পরিশোধ করব। তো পাওনাদার একটা দায় কমে গেলে হচ্ছে ডেবিট হয়, এই জন্য পাওনাদার এখানে লিখব ডেবিট। পাওনাদার হচ্ছে ডেবিট। তারপরে দেখো পাওনাদার, এবার আরও যদি দেনা মানে শুধু ক্রয় আর পাওনাদারের মাধ্যমেই যে টাকা যাবে প্রতিষ্ঠান থেকে এমনটা না, বেতনও দেওয়া লাগতে পারে, বিজ্ঞাপন দেওয়া লাগতে পারে, অন্য কিছু দেওয়া লাগতে পারে। তো এটার জন্য লিখব হচ্ছে অন্যান্য ডেবিট, অন্যান্য ডেবিট। ওকে, তারপর এর পরের কাজ হচ্ছে কি, আমার প্রতিষ্ঠানে নগদ টাকা চলে যাবে। তো নগদ টাকা যেহেতু চলে যাবে, তার মানে নগদান হিসাব ক্রেডিট হবে। তো এখানে লিখব কি নগদান হিসাব ক্রেডিট। আর আমি যখন নগদ টাকা দিয়ে দিব, নিশ্চয়ই তারা আমাকে হয়তো ছাড় দেবে। মানে যেমন আমার যে পাওনাদার, সে তো আমার কাছে টাকা পাবে। তো তার টাকা যখন আমি পরিশোধ করে দিব, সে কিন্তু আমার বলবে যে ভাই আপনার 500 টাকা ছেড়ে দিলাম। তাহলে তখন আমি বারটা পাবো, আর যখন বারটা পাবো তখন প্রাপ্ত বারটা হচ্ছে ক্রেডিট, বারটা প্রাপ্তি, এটা হচ্ছে ক্রেডিট হবে। এই হচ্ছে আমাদের ছক। ছক সম্পর্কে কারো মন্তব্য আছে কিনা, বা কোনো পরামর্শ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। 1 2 3 4 5। না, উল্টাপাল্টা না, তবে আমরা প্রাধান্য দিই এগুলোই আর কি। হ্যাঁ, তো এটা উল্টাপাল্টা হওয়ার কথা না। আমরা সচরাচর ক্রয়কে একটু বেশি প্রাধান্য দেই, পাওনাদারকে, তবে অন্য আর নগদ বাট্টা বুঝই তো, একটু প্রাধান্য দেওয়াটাই এই, তাছাড়া কিছু না। হ্যাঁ, ওই তো তুমি যেভাবে ইচ্ছা দিও, সমস্যা নেই। তবে আমরা একটু প্রাধান্য দেই, ওই যে যেমন বাট্টাটা, নগদটা, এগুলোর ক্ষেত্রে বাট্টাটাকে প্রাধান্য দেয়। এটা ব্যাপার না, তুমি যে কোনো একটা লিখলে হয়। আবার তুমি দেখবা যে মেবি 26 সাল 25 সাল 26 সাল দুই বইয়ে দুই রকম দেয়া আছে। ওকে, তো এবার হচ্ছে প্রদান জাবেদা, টাকা চলে গেলে। তো খেয়াল করো কোন কোন ক্ষেত্রে টাকা চলে গেছে। 1 তারিখে তো নগদ তহবিল টাকা আসেও নাই, যায়ও নাই। 2 তারিখে নগদেও চেকে পণ্য ক্রয়। নগদ আর চেক আমরা বলছি, নগদ আর চেক আমরা আলাদা ভাববো না।
তাহলে 10,000-এ নগদ আর চেকে 15, 25,000 টাকা। আমার ক্রয় 25,000 টাকা। এই নগদ যেটা আর চেক যেটা দুটো সেম, চেকেরটাও নগদ ধরে নিব, তাহলে 25,000 টাকা কি করছি, ক্রয় করছি। তাহলে লিখব কি, মার্চের 2 তারিখ, 2025 মার্চ 2 তারিখ ক্রয়। সো ক্রয় করছি 25,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট হবে 25,000 টাকা। আর হচ্ছে আমি আমার নগদ টাকা চলে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। ব্যাস 2 নাম্বারটা শেষ। ক্রয় হিসাব ডেবিট, নগদান, মানে তুমি জাবেদা করলেই হয়েছে, আর কিছু লাগবে না। মার্চের 2 তারিখের পরে পণ্য বিক্রি করছে, এটা আসবে না এখানে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এই নগদ টাকা যে উত্তোলন করছে এখান থেকে নগদ টাকাটা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, কিন্তু পণ্য উত্তোলন করছে এটা আসবে না, কারণ এটা পণ্য, এটা নগদ না। তো নগদে উত্তোলন করছে, এটা যাবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 10 তারিখে উত্তোলন হিসাব ডেবিট, তো লিখব কি, উত্তোলন হিসাব ডেবিট। তো এখানে দেখো ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, কিন্তু উত্তোলন হিসাব যে ডেবিট এটা নাই, এজন্য উত্তোলনের ঘরে লিখব 4,000 টাকা। আর প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করা হয়েছে, এজন্য নগদ টাকা কমে যাবে, সো নগদান হিসাব 4,000 টাকা ক্রেডিট। তাহলে মার্চের 10 তারিখ গেল। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতির একবার বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। 3 নং সৃজনশীল প্রশ্নটি আজকে পুরোটাই সমাধান করে দিব। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। এই যে 3 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। সবার আগে যেটা থাকবে কথা, তোমরা যারা
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য, তাহলে করবে কি আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। পরে হচ্ছে ব্যাংক হতে ঋণ নিছো, টাকা আইছে। মার্চের 14 তারিখে তুমি সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে এত চেক নাম্বারে 29,000 টাকা পরিশোধ করছো। সো খেয়াল করো, তুমি সাদমান এন্টারপ্রাইজ হচ্ছে তোমার একজন দেনাদার, তোমার দেনাদারের পরিমাণটা কমে যাবে। এখন দেনাদার হচ্ছে একটা সম্পদ কমে যাবে। তাহলে সম্পদ যদি কমে যায় তাহলে ওই সম্পদ হিসেব ক্রেডিট হয়, মানে দেনাদার হিসেব ক্রেডিট হবে। লিখবো কি মার্চের 14 তারিখ দেনাদার সাদমান, লিখে দাও সাদমান। তো এরপর দেখো আমি আমার হচ্ছে আমি দুঃখিত, এটা দেনাদার না, এটা হচ্ছে পাওনাদার। সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে প্রদান করা হয়েছে, এটা হচ্ছে আমার পাওনাদার। তো আমার পাওনাদার কমে যাবে, পাওনাদার কমে গেলে, পাওনাদার হচ্ছে একটা দায় কমে গেলে ডেবিট হয়। তো এখানে লিখবো কি পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। আর আমার নগদ টাকা চলে যাবে বা ব্যাংকের মাধ্যমে চলে যাবে, তো ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর দেখো আমি তাকে ছাড় দিছি কত টাকা, বা সে আমাকে ছাড় দিছে কত টাকা, আমি দিই নাই, সে আমাকে ছাড় দিছে কত টাকা। সে আমার কাছে পাইতো 30,000 টাকা, তো সে নিচ্ছে কত টাকা 29,000। আসলে তাকে সে আমাকে ছাড় দিল কত টাকা, তাহলে 1,000 টাকা। এই 1,000 টাকা হচ্ছে কি আমার জন্য একটা আয়, এজন্য এটা লিখবো কি প্রাপ্ত বার্তা, এটা হচ্ছে ক্রেডিট। কত 1,000 টাকা। তাইলে দেখো পাওনাদার হিসাব ডেবিট, দায় কমে যাচ্ছে। সাদমান হচ্ছে আমার একজন পাওনাদার, সে আমার কাছে 30,000 টাকা পাইতো। তো 30,000 টাকার মধ্যে তাকে আমি 29,000 পরিশোধ করে দিলাম। আমি 29,000 দিলাম, সে পাইতো 30,000, তাহলে তো 1,000 টাকার একটা ঝামেলা আছে। এই 1,000 টাকা হচ্ছে একটা প্রাপ্ত বার্তা, যেটা হচ্ছে ক্রেডিট হয়। তো তাহলে এখানে আমার ভুল হয়েছে, একটু আন্তরিকভাবে দুঃখিত। তাহলে কি হবে, প্রদেয় লিখে ব্র্যাকেটে লেখো সাদমান, প্রদেয় বা পাওনাদার যেটাই লেখো। তাহলে দেখো আমার পাওনাদার কমে যাচ্ছে কত 30,000 টাকা, এই জন্য পাওনাদারের ঘরে 30,000 টাকা লিখলাম। তারপর আমার নগদ টাকা চলে যাচ্ছে কত 29,000, লিখলাম 29। আমি ছাড় পাচ্ছি কত টাকা 1,000, লিখলাম 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকা লিখলাম। তাহলে আমাদের হচ্ছে কাজ শেষ এটার। দেখো এই 29 আর 1,000, 30,000 টাকা, আর হচ্ছে 30,000 টাকা পাওনাদার মিলে গেছে। এরপরে এটা হচ্ছে মার্চের 14 তারিখ। তারপর কি আছে, সাদমান এন্টারপ্রাইজের শেষ। এখন হচ্ছে 17 তারিখ সুপ্তির নিকট থেকে 25,000 টাকা নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। দোকান ভাড়া বাবদ চেক প্রদান, দোকান ভাড়া দিছি। আগের অঙ্কে দেখো একটা চেক নাম্বার ছিল 032541, 032541, এই যে চেক নং 032541, 032541 লিখে দিবা। দেন এই যে চেক প্রদান করা হয়েছে 20,000 টাকা। তো এটা যাবে দেখি ভাড়া হিসাব ডেবিট, ভাড়া একটা ব্যয়, আর চেক দিছি এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তো 22 তারিখ ভাড়া হিসাব লিখব, কারণ ভাড়া হিসাব কি ক্রেডিট, এখানে ভাড়া হিসাব ডেবিট, এখানে ডেবিট হিসাব খাচ্ছ, ভাড়া হিসাব ডেবিট লিখব। তো ক্রয়ও না পাওনাদারও না, মিল নেই। দেখো এখানে ভাড়া আছে, তো ভাড়া হচ্ছে কি অন্যান্য হিসাব। তো কত টাকা ভাড়া দিছি 20,000 টাকা, তাহলে 20,000 টাকা। এরপরে দেখো আমার নগদ টাকা চলে গেছে বা ব্যাংকের মাধ্যমে চলে গেছে, জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা। তারপর দেখো চেক নাম্বার দেওয়া আছে 032651, 032651। তারপর 22 তারিখের পরে ব্যবসা পুরাতন কম্পিউটার বিক্রয় টাকা আসছে, ব্যাংক সুদ দিছে, এটাও টাকা আসছে। তাহলে আর কোনো এন্ট্রি নাই। এখন ডেবিট পাশেরগুলো যোগ করো, সব পাশেরগুলোই যোগ করতে হবে। তো প্রথমে আছে কি 25,000 টাকা, এখানে লিখব 25,000। এখানে আছে 30,000, লিখব 30,000 টাকা। এখানে দেখো
এখানে হচ্ছে 20 আছে 24,000 টাকা, এখানে লিখবো 24,000 টাকা। তারপর এখানে আছে কত, 25 আছে 29, 29 আর হচ্ছে 58 আর 20, 78,000 টাকা। আর এখানে হচ্ছে 1,000 টাকা। সো দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে বলো এখন কার কোনটা সমস্যা, কোনোটা বুঝতে সমস্যা কিনা। হ্যাঁ বলো, আবার বলো। চোদ্দ তারিখেরটা, 14 তারিখে তুমি তোমার পাওনাদার ছিল কে, নাম কি বলো? তোমার পাওনাদারের নাম কি ছিল? কথা বলে না। সাদমান। আচ্ছা, তো সাদমান তোমার কাছে পাইতো কত, 30,000 টাকা। তুমি তাকে দিছো কত টাকা, 29,000 টাকা। তো তোমার পাওনাদার কমে যাচ্ছে 30,000, পুরোটাই তোমার কমে যাচ্ছে। এজন্য পাওনাদারের ঘরে 30,000 টাকা তুমি বিয়োগ করবা। আর তুমি তাকে নগদে দিচ্ছ কত, বা চেকে বা নগদে যেভাবেই দাও, কত দিচ্ছ, 29,000। তার মানে তোমার কাছ থেকে নগদ টাকা কমে যাবে 29,000, অথবা ব্যাংকের মাধ্যমে কমে যাবে, তোমার টাকা চলে যাবে 29,000 টাকা। আর হচ্ছে তুমি বাট্টা পাচ্ছ কত টাকা, 1,000 টাকা। এটা তোমার জন্য কি একটা আয়। তো প্রাপ্ত বাট্টার ঘরে লিখবে 1,000 টাকা, তোমার নগদ টাকা চলে যাচ্ছে 29,000 টাকা, তোমার পাওনাদার কমে যাচ্ছে 30,000, পুরোটাই তোমার পাওনাদার ছিল, পাওনাদার 30,000 টাকা কমে যাচ্ছে। তারপর বলো আর কোনটা সমস্যা। এটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, এটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এটা একটা আয়, প্রাপ্ত বাট্টা একটা আয়। ওকে, 10 তারিখে কি বলছে বলো তো? 10 তারিখে বলছে যে এই আল্লাহর বান্দা, তোমার প্রতিষ্ঠান থেকে তুমি যদি টাকা উত্তোলন করো আর পণ্য উত্তোলন করো, তো প্রতিষ্ঠানে কি কমবে বলো তো? প্রতিষ্ঠানে কি কমবে? নগদ টাকা কমে যাবে, আবার পণ্যও কমে যাবে না? তো নগদ টাকা কমে যাচ্ছে, আমরা তো পণ্যের হিসাব করতেছি না, আমরা করতেছি নগদের হিসাব। তো নগদের হিসাব করতেছি, এই কারণে আমরা এই যে দেখো এখানে কি করলাম, এখানে দেখো আমার প্রতিষ্ঠান মানে মালিক উত্তোলন করার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যাচ্ছে, নগদের ঘরে লিখছি নগদের হিসাব ক্রেডিট। আর মালিক কি করতেছে, উত্তোলন করতেছে। তো উত্তোলন কি একটা, উত্তোলন হচ্ছে কি একটা মালিকানা সূত্র হ্রাস পায় না, উত্তোলন হিসাব ডেবিট। তো এখানে তো ক্রয় হিসাব ডেবিট আছে, পাওনাদার হিসাব ডেবিট আছে, উত্তোলন হিসাব কি আছে, নাই। তো এই যে উত্তোলনের জন্য অন্য ঘরে দিলাম। মানে তুমি নর্মাল জাবেদা করো যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলনটাকে হচ্ছে তোমার ইয়ার ঘরে দাও, অন্যান্য ঘরে দাও, আর নগদের ঘরে নগদটাকে দাও। আর কারো আনাসের কোনো সমস্যা আছে? তাহসিন, আনাস, রায়ান, রিদিমা, স্যামসাং S20, SM-A0, তারপর উম্মে মরিয়ম, হাফসা, ওজিল। না স্যার, সমস্যা নাই। একটা প্রশ্নও নাই? না স্যার, সমস্যা নাই। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, খুব ভালো কথা, তোমরা তো অল্পতেই বুঝতে পারো। তোমাদের এই রূপের রহস্য কি? হ্যাঁ, এত সহজে বুঝতে পারো। লাস্টে সবগুলো যোগ করে দিতে হবে। যোগ করছো না? লাস্টে সবগুলো যোগ করে দিতে। দিও দিও দিও, সমস্যা নাই, দিও, একই কথা, দিও দিও। ওকে, সো সোনাস্তানেরা, চলো এবার আমরা 4 নং সৃজনশীলে যাই।
আমরা এটা স্ক্রিনশট মারো, কায়দা করে সেলফি তোলো। তারপর আমরা 4 নাম্বার সৃজনশীলে যাব। স্যার 10:30 বেজে গেছে, 4 নম্বরে যাইবে। স্যার 4 নম্বর করতে স্যার অনেক সময় লাগবে। আচ্ছা শোনো, তাহলে